ছাত্রদের ঢাল বানিয়ে বিএনপির মদদে দেশে নাশকতা চালিয়েছে জামাত শিবির, বললেন প্রধানমন্ত্রী। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে কেউ ছাড় পাবে না। কোটা সংস্কারে আপিল বিভাগের রায় নিয়ে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনের স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী। কার্যকর হবে সকল গ্রেডের ক্ষেত্রে। এবং সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে কারফিউ। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল। নির্বাহী আদেশে আজও ছুটি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে জামাত শিবির দেশে নাশকতা চালিয়েছে এবং বিএনপি তাদের মদত দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে সরকার প্রধান তার নিজ কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কারফিউ জারি করা হয়েছে। লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। চলমান সহিংসতা নৈরাজ্য নিরসনে সেনা মোতায়েন করা হয়েছে। একই সাথে ঢাকা সহ সারা দেশে র্যাব, পুলিশ ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ইন্টারনেট সংযোগ ব্যাহত সহ অস্থিরতা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সভায় ব্যবসায়ীরা এসব নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনে প্রধানমন্ত্রী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা শিক্ষার্থীরা জামাত, শিবির এবং বিএনপির ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছে। শিবির এবং জামাত জঙ্গি কায়দায় নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে, আমি ছাত্রলীগকে বলছি তোমরা বেরিয়ে চলে আসো। বেচারা বেরিয়ে চলে আসে, তাদের প্রত্যেকের রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে, মেরেছে। আমি যে কোনো কিছু করবো না, ধৈর্য ধরো। শিক্ষকদের গায়ে হাত তুলেছে, মেয়েদের পিলারের সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেরেছে। প্রধানমন্ত্রী বলেন, এদেশে তার বাবা এবং পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার নিজের জীবনে ঝুঁকি রয়েছে জেনেও তিনি দেশের মানুষের জন্য কাজ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল। 2009 থেকে এই পর্যন্ত দেশটাকে ওইটুকু তুলতে পেরেছে বলে আজকে সেইটাকেই ধ্বংস করা হচ্ছে। যে বাংলাদেশের কোনো ভাবমূর্তি না থাকে, ভাবমূর্তি না থাকলে আপনাদের ব্যবসা এমনি লাটে উঠবে, এটাও মাথায় মনে রাখবেন। এবার যারা নাশকতা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। 13-14 অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। ব্যবসায়ীরা কেউ যদি নিজ দায়িত্বে প্রতিষ্ঠান খোলা রাখতে চান, সেটি করার অনুমতি দিয়েছেন সরকার প্রধান। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, এটা আপনারা খুলে ফেলতে পারেন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলমান সময়ে দেশের সহিংসতাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় তারা এই কথা বলেন। যারা দেশের এমন ক্ষয়ক্ষতি করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। মন্ত্রণালয় বিভাগের দেশের চলমান সহিংসতায় দুর্বৃত্তদের হামলায় বিঘ্নতা ঘটে ইন্টারনেটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউর মতো সিদ্ধান্ত নিতে হয় সরকারকে। এতে বন্ধ হয়ে যায় দেশের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় সভা করে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। সারা বিশ্বে যেমন একটা সংকট চলছে, এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। এ সময় চলমান দেশের সহিংসতাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। যারা স্বাধীনতার চেতনার বিশ্বাস করে না, তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ ছিল এবং তারা আবার বড় একটা ষড়যন্ত্র করে এই কয়েকদিন যে ঘটনাগুলি ঘটেছে, আমাদের
এটা এখন কিন্তু পরিষ্কার যে এটা কোটা আন্দোলন নাই, ছাত্ররা এখানে কোনো আন্দোলন করছে না। এই আন্দোলনটা কিন্তু আসলেই এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আছেন, আমরা আছি। আপনি যতদিন আছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ ততদিন আপনার পাশে আছে। আমরা মনে করি বঙ্গবন্ধুর কন্যায় বাংলাদেশের আশীর্বাদ। ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসী এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। যারা দেশের এমন ক্ষয়ক্ষতি করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তোলে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। আমরা আজকে ক্ষমতায় আমাদের পূর্ণতলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলো এখানে 2বার 3বার হামলা, যারা আন্দোলন করছেন, আন্দোলন করে যাচ্ছেন, আজকে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ। এরকম একটা পরিস্থিতিতে যেভাবেই হোক, আমরা যেটা জানি আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি, আপনি অতি সত্বর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। এত অল্প সময়ের মধ্যে এই অগ্নি সন্ত্রাস, এত বড় প্রলয়, এটা তো চিন্তাই করা যায় না। এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা ক্রিমিনাল অ্যাক্ট। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে দেশ বলেও আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। সকলের যদি একমাত্র অবজেক্টিভ থাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া, তাহলে বোধহয় আমাদের কোনো পিছপা হতে হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী কোটা সংস্কারে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরির সব গ্রেডে এই প্রজ্ঞাপন আওতায় থাকবে। রাতে এই প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 93% মেধা কোটা, 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা এবং বাকি 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা বরাদ্দ করে রায় দেয় আপিল বিভাগ। 9ম থেকে 20 গ্রেড পর্যন্ত সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে 7% কোটা কার্যকর হবে। আজ কারফিউ শিথিল হলে এই প্রজ্ঞাপন আজই জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে কারফিউ। রাজধানী ঢাকাতে কারফিউয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজধানীর প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হচ্ছে টহল দিচ্ছে সেনাবাহিনী। রাজধানীতে আজ বেলা 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী অবস্থান নিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনা সদস্যরা। কারফিউয়ের আওতামুক্ত বিভিন্ন জরুরি সেবা বিশেষ অনুমতিপত্র ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে চলতে দেখা গেছে। এ থেকে নির্বাহী আদেশে তৃতীয় দিনের মতো চলছে সাধারণ ছুটি। দর্শক, রাজধানীর কারফিউ পরিস্থিতি আরো খবর জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আপনি যেমনটি বলছিলেন, টানা কয়েকদিনের আন্দোলন, সহিংসতা এবং এরপরে টানা চতুর্থ দিনের মতো আজকে কিন্তু কারফিউ চলছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে সকালের দিকে যানবাহন কিছুটা কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে এবং আমরা কিন্তু প্রতিদিনের মতোই দেখেছি কারফিউ চলার প্রথম দিন থেকে সেনাবাহিনীদের যেই সদয় উপস্থিতি আমরা দেখেছি রাস্তাগুলোতে এবং তারা যে তাদের যে টহল ব্যবস্থা সেটি কিন্তু জোরদার এখনও পর্যন্ত রেখেছেন। বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকে আসলে কারণ দর্শানোর জন্য তারা বলছেন এবং প্রত্যেকটি গাড়ি থামিয়ে তারা কিন্তু আমরা দেখছি যে কী কারণে বের হয়েছেন এবং কারণ তারা জিজ্ঞেস করবার চেষ্টা করছেন এবং অপ্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে কিন্তু আবার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু দর্শক, একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে টানা কারফিউ চলার মধ্যে মানুষের মধ্যে একটি ভীতি কাজ করেছিল, কিন্তু সেটি কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু শিথিল হচ্ছে এবং সরকারও কিন্তু সেই জায়গার মধ্যে একটি শিথিলতা এনেছে। আমরা দেখেছিলাম এই কয়েকদিনে 2 ঘন্টার জন্য শিথিল করা হলেও কারফিউ আজকে কিন্তু প্রথম এই 4 দিনের কারফিউর মধ্যে আজকে 4 ঘন্টার জন্য অর্থাৎ 1টা থেকে 5টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং সেইখানে কিন্তু শিথিল যখন করা হয় আমরা দেখেছিলাম যে
সেই জায়গার মধ্যে কিন্তু রাজধানী একটি স্বাভাবিক অবস্থার মধ্যে চলে আসে। তবে এখনও পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি ভীতি কাজ করছে। এখনও অনেকেই আসলে রয়েছেন যারা আসলে বিনা কারণে কিন্তু রাস্তায় বের হচ্ছে না। এবং আমরা একটি যে বিষয়টি দেখেছিলাম যে আসলে সেনাবাহিনী নামার পর থেকে আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও দেখেছি, এখনও পর্যন্ত কোনো ধরনের নৈরাজ্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত কোনো জায়গায় হতে দেখেনি। এবং এটি কিন্তু সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছিল যদি কোনো ধরনের পরিস্থিতি না ঘটে, কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা না ঘটে, তাহলে কিন্তু এই যে চলমান যে কারফিউ রয়েছে সেটি কিন্তু পর্যায়ক্রমে প্রথমে জেলা পর্যায়ে এবং পর্যায়ক্রমে কি মহানগর পর্যায়ে কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরেই কিন্তু কারফিউ সহ অন্যান্য যেই বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো শিথিল করা হবে। এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে আমার কাছে কারফিউর সর্বশেষ পরিস্থিতি। দর্শক, নারায়ণগঞ্জে নাশকতার সময় এক নারী সাংবাদিককে শারীরিক ও যৌন নির্যাতন করে দুর্বৃত্তরা। সেই ভয়াবহ পরিস্থিতির কথা জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, যে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে, যে নাশকতার সময় একজন নারী সাংবাদিককে শারীরিক ও যৌন নির্যাতন করে দুর্বৃত্তরা, এই বিষয়ে আপনি কি জানেন? সেই নারী সাংবাদিকের সাথে কি আপনার কোনো কথা হয়েছে, এবং কথা হয়ে থাকলে সেই নারী সাংবাদিক কি কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আমাদেরকে একটু জানান। মুখর, আমরা ৭১ দেখিনি, আমরা গল্প শুনেছি বীরাঙ্গনা নারীদের, আমরা গল্প শুনেছি আমার মা বোনদের কিভাবে ইজ্জত লুণ্ঠন করেছিল সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো। আমাদের এক সহকর্মী নারায়ণগঞ্জের আসলে সংবাদ সংগ্রহ করার কালে তাকে শুধু যৌন হয়রানিই নয়, তাকে রাস্তায় ফেলে পিটানো হয়, তার জামা কাপড় খুলে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, বিভৎসভাবে তার উপর যৌন লিপ্সা চালানো হয় রাস্তার মধ্যে ফেলে। আমরা সেই ভুক্তভোগী নারী সাথে সাংবাদিকের সাথে কথা বলবো, কি হয়েছিল সেদিন। আমি ওই দিন শনিবার দিন বিকেল ৪টার সময় সাইনবোর্ড যাই নিউজ সংগ্রহ করার জন্য। তো সাইনবোর্ডের কাছাকাছি যখন যাই তখন আমি তো যেহেতু সাংবাদিকতা করি, ওইখানে অনেক নেতাকর্মী আমার পরিচিত, বিএনপির কিছু লোকজন, ওদের সাথে আমার দেখা হয়েছে। ওরা বলতেছে যে আপু কালকে যে এই বিল্ডিংটা পড়াইছি, এই পাসপোর্ট অফিস পড়াইছি, এটা পড়াইছি, এগুলো বলতে বলতে সামনে নিয়ে গেল। সামনে গেলাম, সামনে যাওয়ার পরে একজন বলতেছে আপনি সাংবাদিক না? আমি বলছি যে হ্যাঁ আমি সাংবাদিক। পরে বলে কাঠ খুলে ফেলান। আমি কাঠটা খুলে খালি ব্যাগে রাখতেছি, এর মাঝখান এর মধ্যে পিছন দিক থেকে কে যেন বললো যে সাংবাদিক। শুধু সাংবাদিক কথা কানে আসলো, চারদিক থেকে আমার ঘিরা ফেলাইলো, চারদিক থেকে ঘিরা ফেলাইলো। ঘিরা কেউ আপনার বাঁশ দিয়ে বাইরে যেতেছে, কেউ লাঠি দিয়ে বাইরে যেতেছে, কেউ মানে কেউ ইট দিয়ে যাইতেছে, কেউ লাইতে। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আপনারা যতটুকু শুনতে পেলেন যে যেভাবে বিভৎসভাবে নারী সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, দুর্বৃত্তরা করেছে নাশকতা চলাকালীন সময়, আসলে সত্যি খুবই মর্মান্তিক এবং ভয়াবহ। আমাদের সমবেদনা সেই নারী সাংবাদিকের প্রতি। আমরা যোগাযোগ স্থাপন করতে পারলে আবারও ওনার কথা শুনবো। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি। ফিরে স্বাগত থাকছে বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। টানা কয়েকদিনের আন্দোলন এবং কারফিউয়ে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। কোনো কোনো পণ্যের দাম বাড়ছে, আবার কমেছে দু একটি পণ্যের দাম, তবে ক্রেতা ছিল তুলনামূলক অনেক কম। এমন পরিস্থিতি থাকলে বাজারে নিত্য পণ্যের মূল্য আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। সামির সাত্তারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারফিউ, লকডাউন, শাটডাউন যাই হোক না কেন, পেটের তাগিদে রাস্তায় বের হতে হয় মানুষের। বিশেষ করে বাজারগুলোতে সরব উপস্থিতি থাকে সবসময়। তবে চলমান কারফিউর মধ্যে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম ছিল খুবই কম। বাবা জানের পর সবারই আছে, টাকা পয়সাটা কি করবে? প্রতি কেজি পার ডে জিনিসের দাম বেড়ে গেছে 20 টাকা 30 টাকা। কালকে যা বাজার গেছে তাছাড়া 10 টাকা কম গেছে আজকে। কাস্টমার নেই। এই অবস্থা চলতে থাকলে পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজারে সংকট তৈরি হবে বলে জানান বিক্রেতারা। মাল মার্কেটে লাগবে 500 কেজি, এখানে মাল আসে 300 কেজি, 200 কেজি সর, এখানে মালটা রেট বাড়ি যায়, দাম একটু বাড়ছে। আর যদি আন্দোলন চলতে থাকে, কারফিউ থাকে, আর দাম বাড়বে কিনা? 1000 টাকা কেজি হবে।
এদিকে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। আপনারা যারা মাইক্রো ওই সাইডে আছেন, আমরা যারা এই সাইড, সবাই সাফারার। কারণ ইম্প্যাক্ট পড়তেছে আমাদের, কারোর তো আয় বাড়তেছে না, বাট ইম্প্যাক্ট পড়তেছে আমাদের প্রতিনিয়ত চলাফেরার জন্য ইম্প্যাক্ট পড়তেছে। এখন এইটা যত দ্রুত শিথিল হয় এটাই আমরা কাম্য করছি। আমি ভাই এই প্রথম বাজারে আসছি 7 দিন 8 দিন পরে, এখন বাজার পরিস্থিতি আমি আসলে কিছুই জানি এই যে বর্তমান পরিস্থিতি, তারপরও আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, গাড়ি ঘোড়া চলুক, দাম জিনিসপত্রের দাম কমবে, এটাই আমরা আশা করি। এই অবস্থা চলতে থাকলে বাড়তে থাকা বাজার আরো লাগামহীন হয়ে পড়বে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজার খান ইউনিসের নিরাপদ ঘোষিত এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গতকাল ইসরায়েলি বাহিনী এই নির্দেশ দেয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, খান ইউনিসের পূর্বাঞ্চলে বড় ধরনের অভিযান চালাবে তারা। এ সময় খান ইউনিসের বাসিন্দাদের আল মাওয়াসির মানবিক অঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানায় তারা। এদিকে সম্প্রতি গাজার বেশ কিছু এলাকায় নতুন করে ব্যাপক স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাগুলো। সংবাদ পর্যায়ে আবার নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি। ফিরে স্বাগত থাকছে। নারী এশিয়া কাপ টি-20-তে থাইল্যান্ডকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। মুর্শিদার হাফ সেঞ্চুরি। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, এবার চলে যাচ্ছি রংপুরে। সেখান থেকে কারফিউর সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আমাদেরকে জানান যে আর কয়েক মিনিট বাদেই তো যে 4 ঘন্টার কারফিউ যে শিথিল করা হবে সেটি শুরু হতে যাচ্ছে। তো লোক সমাগম কেমন দেখছেন এখন, সব মিলে পরিস্থিতি কেমন আমাদেরকে জানান। মুখর শিথিল কিন্তু হবে 1টা থেকে 5টা পর্যন্ত। আপনি যেটা জানিয়েছেন যে এখানে আমরা রংপুরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে শান্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে। এখানে সেনাবাহিনী, বিজিবি, এখানে র্যাব থেকে শুরু করে যে 5 বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে তারা টহল দিচ্ছেন। আমি আজকে এসেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই কিন্তু এখানে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্র আন্দোলনের কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে গেছে। আজকে আমরা এখানে দেখেছি যে এখানে সার্বিক পরিস্থিতি নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, তদন্ত টিম কিন্তু গঠন করা হয়েছে। তদন্ত টিমে আমরা এখানে ডিআইজি, এডিশনাল ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার মিলে কিন্তু তারা বলছেন যে আমরা একটি সুষ্ঠু সুন্দর তদন্ত করে কিন্তু একটি রিপোর্ট দেবো যা রংপুরবাসী এবং ছাত্ররা মেনে নেবে, এমনটি যার তদন্ত প্রধান সাইফুজ্জামান ফারুকী আমাদেরকে জানিয়েছেন। আরও একটি বিষয় বলে রাখি যে আমরা আজকে রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 8 জেলা 58 থানা থেকে তারা এখানে 72 জন গ্রেপ্তার করেছেন এবং এখানে মেট্রো কমিশনার জানিয়েছেন যে এখানে 25 জন গ্রেপ্তার করা হয়েছে রংপুর এই 6টি মেট্রো থানা থেকে। সব মিলিয়ে কিন্তু এখানে জামাতের নেতা আছে, বিএনপির নেতা কিন্তু রয়েছে। সব আমরা দেখেছি যে সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু একটি কারফিউ তারা পালন করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে, র্যাবের সদস্যরা, বিজিবির সদস্যরা মোড়ে মোড়ে তারা রয়েছেন। তারা জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কাউকে বাহিরে যেতে দিচ্ছেন না। সব মিলে একটু রংপুরে কিন্তু একটি আমরা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ দেখেছি এবং আজ 4র্থ দিন জানেন যে এখানে শুরু থেকে আজ পর্যন্ত কারফিউ কখনো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের কানে আসেনি এবং প্রশাসনও বলছে যে খুব সুন্দরভাবে কিন্তু মানুষ মেনে চলছে। যদিও যে সময় শিথিল করা হয় সেখানে কিন্তু আমরা দেখেছি যে শিথিল অবস্থায় কিন্তু এখানে মানুষজন বাজারে গিয়ে একটু খরচ করছেন, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা কেনাকাটা করছেন। তা সব মিলে মুখর কিন্তু আমরা দেখেছি যে রংপুরে শান্তিপূর্ণভাবে এই কারফিউ জনগণ মানছেন এবং পালিত হচ্ছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। আপনার মাধ্যমে আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পারছি রংপুরের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল আছে। এই মুহূর্তে আমরা চলেছি আবার নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী হাবিবুর রহমানের কাছে, যিনি যে নাশকতা চলাকালীন সময় যে নারী সাংবাদিকের উপর যে বর্বরচিত যে নির্যাতন চালিয়েছিল দুর্বৃত্তরা, তার সাক্ষাৎকারে আমরা ফিরে যাচ্ছি আবার। হাবিব, আপনি আমাদেরকে যেমনটি শুরুতে জানাচ্ছিলেন সংবাদের শুরুতে, সেই নারী সাংবাদিকের অভিজ্ঞতা আমাদেরকে জানান।
মুখর আমরা কথা বলছিলাম যে নারায়ণগঞ্জে নির্যাতিত সেই নারী সাংবাদিকের সাথে যাকে রাস্তায় ফেলে পৈশাচিকভাবে যার কাপড় চোপড় খুলে রাস্তার মধ্যে তার যৌন হয়রানি করা হয়েছিল, তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই তাকে এই কার্য করা হয়েছিল এবং শেষে তাকে মৃত ভেবে একটি অটোতে তুলে দেওয়া হয়। আমরা সেই নারীর বাকি কথাগুলো শুনবো। আমি যখন সাইনবোর্ড যাই নিউজ কভারেজ দেওয়ার জন্য, ওখানে যখন চিনছে যে আমি সাংবাদিক, চিনার পরে ওরা আমাকে চারদিক থেকে ঘেরা ফেলেছে। ঘেরা এসে আমার কেউ বাইরেতেছে, কেউ লাইতেছে, কেউ ঘুষাইতেছে, কেউ আপনার যে যেটা হাতে পাইতেছে মারতেছে। এর মধ্যে কেউ এসে আমার বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় হাত দিতেছি করতেছে। পরে আমি যাইতে দিলাম, আমি কই ভাই তোমরা আমার বাপ লাগো, তোমরা আমার ভাই লাগো, আমার গায়ে হাত দিও না। কিন্তু ওরা আমার এই কথা শুনে নাই। ওরা আমার কেউ আমার পায়জামা খুইলা ফেলাইছে, কেউ আমার প্রসাবের রাস্তায় হাত ঢুকাই দিছে, কেউ পায়খানার রাস্তায় হাত ঢুকাই দিছে। যখন আমি এক হাতে পায়জামা ধরে রাখছি, আরেক হাতে সামনে ব্যাগটা ধরে রাখছি, পরে আমার জামা ছিঁড়া ফেলাইছে, আমার কোটি ছিঁড়া ফেলাইছে। পরে আমি অভূত হয়ে রয়েছি, জামা ব্যাগটা চারটে ধরে পরে ম্যাচ লাইট দিয়ে আমার গানের মধ্যে আগুনে ছেঁকা দিছে আমার হাত ছুটানোর জন্য, বুকের থেকে হাত ছুটানোর জন্য। আমি এই পর্যন্ত পরে আমি আর বলতে পারি না যে আমার কি হয়েছে না হয়েছে। পরে দেখি আমি কারা করেছে। যখন আমি ওখানে গেছি তখন আমি যা দেখছি বিএনপি পরে আপনার কাউন্সিলর ইকবাল কাউন্সিলর ছিল, ওনারা আমি সরাসরি দেখছি। আর দেখছি হচ্ছে আপনার যে মামুন মাহমুদের লোক ছিল ওখানে, তারপর হচ্ছে আপনার রিয়াদের লোক ছিল, তারপর টিপু ওনার লোক ছিল, ইকবাল ছিল ওখানে ওদের লোক। আমি ওদেরকে চিনি, কিন্তু ইকবাল ছিল সরাসরি দেখছি উনি বিএনপি করে, বিএনপি। আর যারা আমার উপরে এই ধরনের পৈশাচিক নির্যাতন করছে এগুলো কেউ ছাত্র ছিল না, এগুলো সব মধ্যবয়স্ক লোক। মুখর আসলে আপনি শুনলেন আসলে ৭১-এর বর্বরতাকে হার মানায় এই ২০২৪-এর যে বর্বরতা আমরা দেখলাম এবং একজন নারীর সাংবাদিকের উপরে যেভাবে হামলা করলো, তো মুখর আসলে এই বর্বরতার যেন শেষ এখানেই হয় এই কামনাই আমাদের থাকবে। মুখর এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। হবে আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমরা সেই নারী সাংবাদিকের যে ভয়াবহ যে অভিজ্ঞতাগুলো যে সম্মুখীন হয়েছেন সেগুলো আমরা শুনছিলাম, দর্শক আপনারা শুনছিলেন। খুবই পৈশাচিক একটি অভিজ্ঞতা। আমরা যা জানতে পারলাম যে নাশকতাকারীরা যে কিভাবে একজন নারী সাংবাদিককে বর্বরচিতভাবে নির্যাতন করেছে, সত্যি এগুলো কাম্য নয়। আমাদের গভীর সমবেদনা সেই নারী সাংবাদিকের প্রতি। দর্শক এই মুহূর্তে চলে যাচ্ছি খেলার খবরে। নারী এশিয়া কাপ টি-20-তে থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে থাইল্যান্ড। টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে 96 রানে শেষ হয় থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে রাবেয়া 14 রান খরচায় নেন 4 উইকেট। থাইদের হয়ে সর্বোচ্চ 40 রান করেন বুঝথাম। জবাব দিতে নেমে 17 ওভার 2 বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের নারীরা। দলের হয়ে সর্বোচ্চ 50 রান করেন মুর্শিদা। এই জয়ে সেমিফাইনালে আসা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার। ছাত্রদের ঢাল বানিয়ে বিএনপির মদদে দেশে নাশকতা চালিয়েছে জামাত শিবির, বললেন প্রধানমন্ত্রী। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে কেউ ছাড় পাবে না। কোটা সংস্কারে আপিল বিভাগের রায় নিয়ে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী। কার্যকর হবে সকল গ্রেডের ক্ষেত্রে। এবং সারা দেশে ৪র্থ দিনের মতো চলছে কারফিউ। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল। নির্বাহী আদেশে আজও ছুটি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।